জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বীরভূমের মোহাম্মদ বাজারে থানা এলাকার দেউচা বাস স্ট্যান্ডের কাছ থেকে মোহাম্মদ মিনার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার বাড়ি থেকে 50 কোটি টাকারও বেশি সোনা এবং ক্যাশ টাকা মিলিয়ে 28.5 কোটি টাকা ক্যাশ এবং 15 কেজির বেশি সোনা এটা উদ্ধার হয়েছে। দেখুন, এর সঙ্গে ভাইপো আরো বিপদে কি করে পড়লো সেটা ব্যাখ্যা দেব। মোহাম্মদ মিনারের যিনি রিলেটিভ অর্থাৎ টুলু মণ্ডল বলে মিডিয়া যাকে বলছে, তার নাম মোহাম্মদ নাজিবউদ্দিন। মোহাম্মদ নাজিবউদ্দিন একদম ছাপোষা, আপনি বলতে পারেন ভিখিরি ছিল। মানে দিনমজুর হিসেবে বীরভূমের ওই ঝাড়খণ্ড লাগোয়া সীমানা এলাকায় যেখানে ক্র্যাশার রয়েছে, বিভিন্ন স্টোন চিপস আপনারা বাড়ি তৈরি করতে, প্রাচীর তৈরি করতে, রাস্তা তৈরি করতে যেগুলো লাগে, সেখানে ওই পাথর আনতে হয়। মানে পাথর খাদান লিজ দেয় সরকার, সেখান থেকে পাথর তুলে এনে ক্র্যাশারে সেগুলো ছোট ছোট করে কাটা হয় বিভিন্ন সাইজে। তো সেগুলো বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় বা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় যায়। এটা হচ্ছে মূল ব্যবসা মোহাম্মদ নাজিবউদ্দিনের। এর পাশাপাশি মোহাম্মদ নাজিবউদ্দিনের পিস্তুত ভাই হচ্ছে মোহাম্মদ মিনার, যাকে মিনার মণ্ডল বলে মিডিয়া বলছে। শুনলে মনে হবে যে কোন সম্প্রদায়ের, বুঝতে পারবেন না। মিনার মণ্ডল, আবার বলছে টুলু মণ্ডল। মানে টুলু মণ্ডল যাকে বলা হচ্ছে তার আসল নাম হচ্ছে মোহাম্মদ নাজিবউদ্দিন। তো মোহাম্মদ নাজিবউদ্দিন এক সময় মাথায় করে বস্তা নিয়ে সে লরিতে লোডিং আনলোডিং এর কাজ করতো, একদম দিনমজুর হিসেবে, খালাসি হিসেবে কাজ করতো। তারপরে আস্তে আস্তে সে একটা পুরনো বাইক কেনে, তারপরে পুরনো একটা লরি কেনে, পুরনো ডাম্পার কেনে এবং সেখান থেকে হাজার হাজার কোটি টাকার একটা সাম্রাজ্য তৈরি করে। এই মুহূর্তে পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে যে সে 10,000 কোটি টাকারও বেশি মালিক। সে কিন্তু পলাতক, তার টাকাটাই মোহাম্মদ মিনারের বাড়িতে উদ্ধার হয়েছে। এবারে আসছি যে ভাইপো কেন বিপদে। দেখুন, ভাইপো রাজ্যের গোটা পুলিশ সাম্রাজ্যটাকে দেখতো, কোন জেলায় কে ওসি হবে, আইসি হবে, এসপি হবে, সেটা ভাইপো ক্যামাক স্ট্রিট থেকে ঠিক করতো। পিসির হাতে ক্ষমতা ছিল না। খালার যে ভাইপোগুলো রয়েছে তার মধ্যে একটাই ভাইপো। কোন ভাইপোর কথা বলছি সেটা আপনারা ভালো করেই জানেন। তাকে আপনারা অনেকে বালি মাফিয়া, কয়লা মাফিয়া, সোনা মাফিয়া ইত্যাদি ইত্যাদি বলে বলেন, মানে অনেকে লুচ্চা ভাইপো বলেন। তো যে কোনো ভাইপোই বলুক না কেন, সমস্ত জল গিয়ে সেই ক্যামাক স্ট্রিটে গড়িয়ে পড়ে। তো সেই দিকে এবারে পুলিশের তদন্ত যাচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও ঢুকতে চলেছে। পুলিশি তদন্ত রাজ্য সরকার করবে, অন্যদিকে কেন্দ্রীয় সরকার আলাদা করে ইডি তদন্ত কেন করবে? ওই যে বললাম 10,000 কোটি টাকার বেশি সাম্রাজ্য, সেই টাকাটা সরকারি কোষাগারে আসার কথা ছিল, সেটা চলে গেছে এই নাজিমউদ্দিন কেষ্ট থেকে ক্যামাক স্ট্রিট বা ভাইপো। মানে বিরাট বড় একটা চেন আর কি, ছোট থেকে বড় সাজাও, সেই ছোটবেলায় যে শিখেছিলাম। তো বিষয়টা অত সোজা না, বিষয়টা অত্যন্ত মাথা খাটিয়ে করা হয়েছিল। তাকে বিভিন্ন জায়গায় বালির যে ইজারা দেওয়া হয়, কয়লার যে ইজারা দেওয়া হয়, বা পাথর খাদানের যে ইজারা দেওয়া হয়, বা বিভিন্ন রাস্তায় যে টোল প্লাজা রয়েছে সেগুলোর যে ইজারা দেওয়া হয়, সেগুলো দেওয়া হয়েছিল এই নাজিবউদ্দিনকে। নাজিবউদ্দিনের মতো অনেকগুলো বুদ্দিন রয়েছে যেগুলো ভাইপোর দিকেই যাচ্ছে। তীরটা একদম পুরোপুরি শুধুমাত্র ভাইপোর দিকে যাচ্ছে, আর কোনো দিকে না। খালার প্রশ্রয়ে ভাইপো বেড়েছে, ভাইপো এই টাকার মালিক হয়েছে এবং এত টাকা যে যার সামান্য চোখের কোনো সমস্যা হলে সে ভারতবর্ষের কোথাও সে দেখায় না। এখানে শঙ্কর নেত্রালয়, অ্যাপোলো, বড় বড় সমস্ত হাসপাতাল আছে, কলকাতাতেই হয়ে গেছে, সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দিন। কিন্তু ভাইপোর একটা ঘামাচি হলে, ভাইপোর একটা ফুসকুড়ি হলে তার নাকি আমেরিকায় চিকিৎসা করাতে যেতে হয়। আমেরিকা যায় না, দুবাই যায়, নাকি ফিনল্যান্ডে যায়, নাকি থাইল্যান্ডে যায়, নাকি ভানুয়াতু যায়, সেগুলো তো বড় রহস্য, সবই তদন্তের মধ্যে রয়েছে। ভাইপো এখন মরিয়া, তাকে বিদেশে যেতেই হবে। বিদেশে চলে গেলে পাখি ফুরুত, আর হয়তো ফিরবেও না। কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে আপনার চিকিৎসা যদি করতেই হয় তাহলে আপনি ভারতে করুন। কলকাতা হাইকোর্ট বিদেশ যাত্রার অনুমতি খারিজ করে দিয়েছে। ভাইপো এবার চলে গেছে সুপ্রিম কোর্টে। বিরাট টাকা, এত কয়লা, সোনা, বালি, সমস্ত টোল প্লাজা, তোলাবাজি, চাকরি চুরি, এত টাকা তো করেছে। ফলে সে চলে গেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আগামী 3 তারিখে শুনানি রয়েছে। এখন সুপ্রিম কোর্টের দিকে তো সবার নজর থাকবে। এবার সুপ্রিম কোর্ট মাঝে মাঝে এমন সমস্ত রায় দিয়ে দেয় যেটা নিয়ে অনেকে হতাশ হয়ে পড়েন। যেমন এই সাংবাদিকদের পেটানোর পরেও ছেড়ে দিতে বাধ্য হলো পুলিশ। গোটা রাজ্যে আরশোলা, ব্যাং, টিকটিকি, কেঁচো, কেন্ন, কৃমি, তারা যা আন্দোলন করবে তারা নাকি সব ধোয়া তুলসী পাতা, তাদেরকে ছেড়ে দিতে হবে। তো ভাইপোকে আমরা একটু পরামর্শ, মানে সুপ্রিম কোর্টকে একটুখানি আবেদন করব, অনুরোধ করব যে ভাইপোকে চিকিৎসাটা এখানেই করান। ভাইপোর বিরুদ্ধে অনেকগুলো এফআইআর হয়েছে। গত 4 তারিখের পর থেকে সে সেবাশ্রয় হতে পারে, ডিজে বাজাবো, হুমকি দেব, বিভিন্ন জালি ওষুধ দেব, জমি হাড়প করে নেব, বিভিন্ন বিভিন্ন থানায়, মানে কলকাতায় ভবানীপুরে হয়েছে, আশুতিতে হয়েছে, বিষ্ণুপুরে হয়েছে, শিলিগুড়িতে হয়েছে,
বিভিন্ন রকমের সমস্ত মামলা হয়েছে। আজকে কলকাতা হাইকোর্টে ভাইপো সেই টাকার বলে বলিয়ান হয়ে, ক্ষমতার বলে বলিয়ান হয়ে সুপ্রিম কোর্ট থেকে একজন বড় লয়ারকে এনেছিল। কলকাতা হাইকোর্টে আজকে 2.5 ঘন্টার বেশি শুনানি হয়েছে। সেই শুনানিতে ভাইপোর আইনজীবীরা দাবি করেছিল যে ভাইপোর বিরুদ্ধে যতগুলো এফআইআর হয়েছে প্রত্যেকটাকে খারিজ করে দেওয়া হোক, কোয়াশ করে দেওয়া হোক, ভাইপোকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দিয়ে দেওয়া হোক। ভাইপো যত জালিয়াতিই করুক না কেন, ধর্ষণ করুক না কেন, দুর্নীতি করুক না কেন, চুরি করুক না কেন, যাই করুক না কেন, ভাইপোকে অ্যারেস্ট যেন না করা যায়। এবং উদাহরণ হিসেবে তারা এখন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আগে যিনি বিরোধী দলনেতা ছিলেন, তার উদাহরণটা নিয়ে এসছেন। শুভেন্দু বাবুও কিন্তু এই প্রোটেকশনটা পেয়েছিলেন। কিন্তু যারা রাজ্য সরকারের আইনজীবী তারা বলেছেন যে ভাইপোর আইনজীবীর উদ্দেশ্যে বলেছেন যে আপনি বারবার শুভেন্দু অধিকারীর কথা বলছেন, আপনি জানেন যে তার বিরুদ্ধে কি কি অভিযোগ দেওয়া হয়েছিল? স্ন্যাচিং, ছিনতাই, মানে ক্ষমতা থাকলে পুলিশ যা করে আর কি, এগুলো ভাইপোই করাতো। আমরা যারা সাংবাদিক, আমাদের যাদের কন্টেন্ট পছন্দ হতো না, আমার এখনো পর্যন্ত সমস্ত কেসগুলো চলছে। কি কি ধারা দিত জানেন? রাষ্ট্রদ্রোহিতা, একদম কি সব জড়ো হয়ে নাকি অপরাধ করার জন্য যেগুলো ধারা, বিরাট বিরাট সব ধারা, আর্মস অ্যাক্ট, সব অবাস্তব সমস্ত ধারা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও এই সমস্ত অবাস্তব ধারা দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্ট সেটাকে বিচার করে তার উপর একটা স্টে অর্ডার দিয়েছিল যে তাকে অ্যারেস্ট করা যাবে না। এবার ভাইপোর সঙ্গে তুলনা তো হয় না শুভেন্দু বাবুর, কিন্তু পয়সা আছে, সুপ্রিম কোর্ট থেকে লয়ার নিয়ে এসছে, সে চিৎকার করেছে 2.5 ঘন্টার একটা বড় সময় ধরে কলকাতা হাইকোর্টে যে ভাইপোকেও, শুভেন্দু বাবুকে যদি এইভাবে স্টে দেওয়া হয়ে থাকে শুভেন্দু অধিকারীকে, তাহলে ভাইপোকেও দিয়ে দেওয়া হোক। কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছে যে সমস্ত এফআইআর এ স্টে দিতে পারবো না। এই 8টার মধ্যে 3টে এফআইআর এ, যেটা ভবানীপুর, আশুতি এবং বিষ্ণুপুরে হয়েছিল, সেই 3টেতে, এবং আগে ওই ডিজে মামলাতেও স্টে রয়েছে আর একটা কোনো একটা এফআইআর এ, মোট তাহলে 5টা এফআইআর এর উপরে স্টে অর্ডার হয়ে গেছে। আগামী 6 তারিখে আবার কলকাতা হাইকোর্টে শুনানি হবে। তো 6 তারিখে শুনানি হবে মানে 7 দিন মাত্র সময় পেল ভাইপো। এই 7 দিন সম্ভবত পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না। তবে আরো 3টে এফআইআর এ অবশ্য স্টে অর্ডার দেয়নি। তার মানে ভাইপো ব্ল্যাঙ্কেট প্রোটেকশন পায়নি। ভাইপো সমস্ত এফআইআর এ অ্যারেস্ট করা যাবে না বলে কোনো রকমের আদালতের স্থগিতাদেশ পায়নি। বলা যেতে পারে একটা সাময়িকভাবে ভাইপো স্বস্তিতে থাকলো। কিন্তু ভাইপো স্বস্তিতে, ধরুন এই 7 দিন তো তাহলে ভালো করে ঘুমোবে, ভাই আমি বাড়িতে ঘুমোবো 7 দিন ধরে, ভালো করে আরাম করব, একটু মজ মস্তি করব। কিন্তু না, ভাইপো সেই মজ মস্তি করতে পারবে না। ভাইপোর চিন্তা আরো বেড়ে গেছে, ভাইপোর বিপদ আরো বেড়ে গেছে। কেন বিপদ বেড়ে গেছে? ভাইপোর যে সাগরেদ গুলো, এই যে মোহাম্মদ মিনারের কথা বললাম, বীরভূমের মোহাম্মদ বাজারের যেটা এলাকা থেকে একটা সাধারণ বাড়ি থেকে 50 কোটি টাকারও বেশি অ্যাসেট উদ্ধার করেছে পুলিশ। এবং এই তদন্তটা কিভাবে হয়েছে জানেন? মানে একটা ডাকাত দলকে পুলিশ, বীরভূম পুলিশ অ্যারেস্ট করেছিল। সেই ডাকাত দলকে জেরা করে তারা জানতে পারে যে এই মোহাম্মদ নাজিবুদ্দিন বা টুলু মণ্ডল, তার এত সম্পত্তি সে একটা বাড়িতে রেখেছে, সেই ডাকাত দল জানতে পেরে গিয়েছিল। সেই ডাকাত দল সেখানে ডাকাতি করার পরিকল্পনা করেছিল এবং পুলিশ তাদেরকে অ্যারেস্ট করার পরে সেটা জানতে পারে। এবং আলাদা সোর্স খাটিয়ে যখন গত বুধবার মানে মঙ্গলবার রাত থেকে শুরু হয় এই খেলাটা, এই যে অভিযানটা, প্রথমে তো মোহাম্মদ মিনারের বাড়ির লোকজন দরজা খুলতে চায়নি। তারপরে কোনো রকমে পুলিশ ঢোকার পরে আলমারি খুলতে চায়নি, আলমারি চাবি নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ আলমারি ভেঙে তো এবং গতকালকেই শুভেন্দু অধিকারী তিনি টুইট করে জানিয়ে দিয়েছিলেন, তিনি ধন্যবাদ দিয়েছিলেন পুলিশকে, পুলিশি অভিযানকে। তারপরে তো টাকা গোনা শেষ হয় আর না। যখন 5 কোটি টাকা মতো গোনা হয়েছিল সেই সময়, আগের এপিসোডে আমরা বলেছিলাম, তারপরে দেখা গেল 28.5 কোটি টাকার ক্যাশ, 15 কেজির বেশি সোনা, সোনার বিস্কুট, সোনার বার ইত্যাদি ইত্যাদি। কোনো সোনার বিস্কুটে আবার কালো টেপ জড়ানো, সেগুলো স্মাগলিং হয়েছে কিনা, যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে সিঙ্গাপুর, দুবাই এইসব জায়গা থেকে এগুলোকে আনা হয়েছে। এবং যেহেতু ওইসব জায়গায় তুলনায় একটুখানি দাম কম, সেই সোনাটা এখানে এনে বেশি দরে বিক্রি করে সেই টাকাটা সাদা করা, কালো টাকা সাদা করার খেলায় তো ওস্তাদ আমাদের এই ভাইপো। তো এই ভাইপোর সঙ্গে একদম পরিষ্কার যোগ ছিল, যোগ আছে এই মোহাম্মদ নাজিবুদ্দিনের, যাকে মিডিয়া টুলু মণ্ডল করে বলছে। বোঝাই যাবে না যে সে কোন সম্প্রদায়ের, কিন্তু এটা পরিষ্কার নামটা আপনারা মনে রাখুন, মোহাম্মদ নাজিবুদ্দিন। মোহাম্মদ নাজিবুদ্দিন তো দিনমজুরের কাজ করতো, আগেই বললাম, মাথার উপরে বস্তা নিয়ে লোডিং আনলোডিং করতো। তারপরে আস্তে আস্তে করে তার সম্পত্তিটা একটুখানি দেখুন, আমরা ছবিতে দেখাচ্ছি স্প্লিট স্ক্রিন করে। সিউড়িতে একটা বাড়ি রয়েছে, সিউড়ির সুভাষপল্লী বলে একটা জায়গা রয়েছে, সেখানে তার বিরাট প্রাসাদোপম বাড়ি। এখন তৃণমূলের নেতা মানেই তার প্রাসাদোপম বাড়ি হবে এবং সে চোর হবে, ডাকাত হবে, দুর্নীতিগ্রস্ত হবে, সেটা দস্তুর।
সেটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই, সেটা নিয়ে কারো কোনো রকমের প্রশ্ন নেই। কিন্তু আমাদের এই আজকের এপিসোডের যেটা মূল বক্তব্য, যে ভাইপোর বিপদ কি করে বাড়লো। এবার ভাইপো তো চলে যাওয়ার চেষ্টা করছে আমেরিকা হয়ে, কোথায় চলে যাবে, এমন কোনো দেশে চলে যাবে যার সঙ্গে ভারত সরকারের কোনো রকমের কোনো যোগ থাকবে না, খুব আরামে থাকবে। এর আগে বিনয় মিশ্র সহ তৃণমূলের একাধিক নেতা চলে গেছে, তৃণমূলের একাধিক নেতা কিন্তু পালানোর জন্য তাদের সব বস্তা বাঁধা হয়ে গেছে, ব্যাগপত্র রেডি হয়ে গেছে। কারণ এত টাকা থাকলে যা হয়, বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কেনা রয়েছে, বিদেশি ব্যাংকে টাকা রয়েছে, জমি রয়েছে, সম্পত্তি রয়েছে, ফলে তারা চলে যাবে, বাকি জীবনটা অ্যাশ করে কাটাবে। কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে সরকার এখন খুব কড়াভাবে সেই লোকগুলোর ভিসাটাকে মঞ্জুর করছে না, তাদেরকে যেতে হচ্ছে হাইকোর্টে বা স্থানীয় কোর্টে। কিন্তু বলছে কেন ভাই, কি কারণে যাবেন, বেশিরভাগ বলছে চিকিৎসার জন্য যাব। কিন্তু ভারতীয় চিকিৎসা ব্যবস্থা এখন এতটাই উন্নত যে অন্যান্য দেশ থেকে, প্রতিবেশী দেশ মানে নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান এখন বন্ধ আছে, তো আফগানিস্তান থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে তারা আসছে ভারতে চিকিৎসা করতে। আর ভারতের লোকেরা, ভারতের যারা তোলাবাজরা, তৃণমূলের লোকজন, তারা চলে যাবে অন্য জায়গায়, বিদেশে চলে যাবে। তো সেই জায়গাটা, চালাকিটা ধরে ফেলেছে ভারত সরকার এবং পুলিশ প্রশাসন। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে মোহাম্মদ নাজিবউদ্দিনের যে টাকার যে কথাটা পুলিশ মনে করছে 10,000 কোটি টাকার বেশি সম্পত্তি, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে 2024 সালের ডিসেম্বরে যখন তার মেয়ের বিয়ে হয়, মেয়েটির নাম হচ্ছে সালমা, জামাইয়ের নাম তৌসিফ, 2024-এর 28শে ডিসেম্বর বিয়ে হয়েছিল। সেই বিয়েতে বলিউড থেকে তারকাদেরকে আনা হয়েছিল, আসরানিকে, আফতাব শিবদাসানি, তারপরে সব বিখ্যাত আরবাজ খান, জারিন খান, তাদের সব আনা হয়েছিল। রাজ্যের পুলিশ প্রশাসনের মাতব্বরদের ডাকা হয়েছিল, রাজ্যের মিডিয়াদের মাতব্বরদের ডাকা হয়েছিল, মালিকদেরকে, যারা উঁচু পদে রয়েছে, চোর পোটার বলি যাদেরকে। চোর পোটার কেন বলি, চোর আর রিপোর্টার যোগ করলে চোর পোটার, যারা এখন এই টুনু মন্ডল বলে লাফাচ্ছে, মানে আসল নামটা বলছে না, আসল নাম হচ্ছে মোহাম্মদ নাজিবউদ্দিন। মোহাম্মদ নাজিমউদ্দিন হচ্ছে কালপ্রিট, তার নামটা তো বলো ভাই ঠিক করে। তো তার বাড়ি, এত বড় বিলাসবহুল বাড়ি, এবং এই বিয়েতে খরচা হয়েছিল 150 কোটি টাকা। 150 কোটি টাকা। তৃণমূলের সব রাজ্য স্তরের নেতারা গিয়েছিল, তৃণমূলের জেলা স্তর তো ছেড়েই দিন, মানে বিরাট ব্যাপার। 25 বিঘে জায়গা নিয়ে একটা বাতানুকূল প্যান্ডেল তৈরি করা হয়েছিল সিউড়িতে, বীরভূমের সিউড়িতে 25 বিঘে। ভাবতে পারেন কত বড় প্যান্ডেল। দেশ বিদেশ থেকে অতিথিরা এসেছিল, সব ফেরেববাজির টাকা। তো সে, এটা পরিষ্কার হয়ে গেছে যে ভাইপোর সঙ্গে তার নিবিড় যোগাযোগ, এবং এই বীরভূমের পাথর থেকে, বালি থেকে, আর যা কিছু জমি হড়প করে নেওয়া, তোলাবাজি করা, বিরোধীদের মেরে ঠান্ডা করে দেওয়া, তো বিরোধীদের সমস্ত সম্পত্তি লুট করা, সেই টাকাগুলো, সেগুলো যেত কেষ্টমণ্ডল হয়ে কিছুটা, আর কিছুটা ডাইরেক্ট ভাইপোর কাছে ক্যামাক সিটে। বুঝতে পারলেন? তো খালা তো বিপদে রয়েছেই, খালা তো থাকবেনই, কিন্তু খালার যে ভাইপো, প্রিয় ভাইপো নাকি প্রিয় সন্তান, সেটা তো জানি না আমরা, সেটা এখন ডিএনএ টেস্ট করলে জানা যাবে পরিষ্কার করে। তো ভাইপো এই কারণেই, যতই তাকে 7 দিনের জন্য কলকাতা হাইকোর্ট স্বস্তি দিক না কেন, রক্ষা কবচ দিক না কেন, আমেরিকা সম্ভবত ভাইপো যেতে পারবে না, সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দেবে। এবং এই নাজিবউদ্দিনের মতো লোকজন, আগে দেবরাজ ধরা পড়েছে, তারপরে এই নাজিবউদ্দিন ধরা পড়লো, এবং আরো বেশি করে ভাইপো আইনি জালে জড়িয়ে পড়বে। সমস্ত এফআইআর খারিজ হওয়ার কোনো বিষয় নেই। অনেকেই আপনারা খানিকটা হতাশ হয়ে যাচ্ছেন যে ভাইপোকে কবে তুলবে, ভাইপোকে গিয়ে আদৌ তোলা হবে, ভাইপো কি সেটিং করে নিল, কিচ্ছু হয়নি। সময় হলে ফলটা পাকতে দিন, এমনি খসে পড়ে যাবে। ভাইপো এখন দৌড়ে বেড়াক, ভাইপোর এই নিদ্রাহীন রাত কাটুক, আতঙ্কে দিন কাটুক, সেটাই ছাড়াও কোনো উপায় নেই। এবং বলে না, খেলিয়ে তোলা, সেই ব্যবস্থাটাই করা হচ্ছে ভাইপোর জন্য। বড় মাছের জন্য বড় ব্যবস্থা, এটা তো করতেই হবে। ছোট মাছের জন্য আলাদা ব্যবস্থা, বড় মাছ হলে আলাদা ব্যবস্থা, এটা তো করতেই হবে। তো যা করছে পুলিশ প্রশাসন, তার উপরে আমাদের অবশ্যই আস্থা রয়েছে। আপনারাও আস্থা রাখুন, আপনারা ভরসা রাখুন এবং অপেক্ষায় থাকুন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে দেবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, একটু বেশি ভালো লাগলে অবশ্যই আপনারা হাইপ তুলে দেবেন। হাইপ তুললে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। এবং আজকের এপিসোডে আপনাদের কি বক্তব্য? ভাইপোর বিপদ কি বাড়লো? ভাইপো কি স্বস্তিতে নাকি অস্বস্তিতে? ভাইপোকে কি আরো অন্যান্য নতুন বিশেষণ আপনারা দিতে চান? যদি দিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।